তানভীর, আমরা আসলে সকাল থেকে কিন্তু বুড়িচং উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন আমরা ঘুরে দেখেছি। এখানকার গোমতী নদীর যে পানি ছিল গত পরশুদিন সেটা ছিল 134 সেন্টিমিটার, কিন্তু সেটা কমে এই মুহূর্তে দাঁড়িয়েছে 95 সেন্টিমিটারে, যেটা আসলে বিপদসীমার অনেক উপরে রয়েছে এখন পর্যন্ত বলা যায়। কিন্তু এখানে ত্রাণ নিয়ে কিন্তু আমরা দেখেছি যে আসলে সমস্যা রয়েছে, বিশেষ করে শৃঙ্খলার অভাব, এবং অনেকেই পাচ্ছেন অনেকেই পাচ্ছেন না, এই ধরনের অভিযোগও কিন্তু আমাদের কাছে করা হয়েছে। এবং আমরা যেটুকু জানতে পেরেছি, বিশেষ করে পীরযাত্রাপুর ইউনিয়ন এবং বুড়িচর সদর ইউনিয়নের অনেকেই কিন্তু আসলে ছাদের উপরেও কিন্তু অবস্থান করছেন। দেখা যাচ্ছে যে তার ঘর ডুবে গেছে, ছাদের উপরে রয়েছে, এবং আর পানি বন্দী হয়ে কিন্তু এখানে মানবেতর জীবনযাপন করছেন, এবং যেখান পর্যন্ত ত্রাণ পৌঁছাচ্ছেন আবার অনেকে ত্রাণ নিয়ে আসছেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার নৌকা বা স্পিড বোট না থাকার কারণে আসলে যথাযথভাবে ডিস্ট্রিবিউশন করা যাচ্ছে না। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কালখারপাড় এলাকায়, যেটা আসলে আপনার সদর উপজেলা এবং হচ্ছে বুড়িচং উপজেলার সম্মুখভাগ। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ত্রাণবাহী যে গাড়িগুলো আপনার এই ইউনিয়নগুলোতে যাচ্ছে, এটা হচ্ছে প্রথম রাস্তা যেটা দিয়ে আসলে ভিতরে যেতে হয়। এখান দিয়ে কিন্তু আপনার দেখা যাচ্ছে সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু অনেক কষ্ট করে এই পথ দিয়ে পানি দিতে হচ্ছে, এবং অনেককে দেখেছি যে হাঁটু পানি দিয়ে বা কোমর সমান পানি বা অনেক বুক পর্যন্ত পানি দিয়েও কিন্তু এই পথ দিয়ে চলাচল করতে। তবে এখানকার মানুষের কিন্তু কষ্টটা বেড়েছে, এবং লোকালয়ে গুমতি নদীতে পানি কমলেও লোকালয়ে পানির পরিমাণটা আগের চেয়ে কিছুটা বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। তানভীর। জাহিদ, আপনাকে ধন্যবাদ। চলে যাব সুমন আপনার কাছে, জানবো সেখানকার পরিস্থিতি। সুমন। তানভীর, আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কোম্পানিগঞ্জের মুসাপুর রেগুলেটরের উপরে। এখান দিয়ে মূলত ফেনী অংশের যেসব পানি রয়েছে, বন্যার পানি, সেগুলো কিন্তু মূলত এই মুসাপুর রেগুলেটর হয়ে কিন্তু মেঘনা নদীতে পড়ছে, এরকমটি হচ্ছে এখানকার যারা প্রশাসন রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। আমরা যখন এসেছি এখানে তখন কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে এখানে মূলত পানিগুলো উত্তর অংশ থেকে যে পানি সেগুলো অনেক গতি নিয়েই কিন্তু দক্ষিণ দিকে যাচ্ছে, সেটি হচ্ছে মেঘনাতে যাচ্ছে। তবে এই মুহূর্তে মেঘনার জোয়ার থাকার কারণে রেগুলেটরের দরজা কিন্তু বন্ধ হয়ে গেছে, এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায় যখন মেঘনা থেকে যখন জোয়ারের পানি ঢুকে তখন এটা বন্ধ হয়ে যায়। ফলে হচ্ছে আমরা আসলে দেখাতে পাচ্ছি না যে কিভাবে উত্তর অংশের পানিগুলো এদিকে যাচ্ছে। নোয়াখালীর পানিগুলো এদিক দিয়ে যাচ্ছে কিনা এটা আমরা অতটা নিশ্চিত না। এখানকার যারা প্রশাসন হয়তো বলছে যে নোয়াখালীর কিছু পানিও এখান দিয়ে যাচ্ছে। তবে আমরা এখানকার স্থানীয় কিছু লোকজনের সাথে কথা বললাম যে মূলত ফেনী এবং ফেনীর থেকে যেসব পানিগুলো আসে সেই পানিগুলোই মূলত এখান দিয়ে যাচ্ছে অনেক দ্রুত গতিতে, সবসময় এখানে যাতায়াত করে। তবে যেহেতু বন্যার পানি ওইদিকে বেড়েছে ফলে হচ্ছে এই দিক দিয়ে অনেক স্রোতের মধ্য দিয়ে কিন্তু মেঘনাতে পানিগুলো গিয়ে পড়ছে। তবে নোয়াখালীতে আমরা কিছুক্ষণ আগে আমাদের সহকর্মীদের লাইভ থেকে জানছিলাম যে ফেনীর পানি কমতেছে, কিন্তু নোয়াখালীতে আসলে ওইভাবে কিন্তু নোয়াখালীর যেসব অঞ্চল ডুবে গেছে বা জলপথে দেখা যাচ্ছে সেখানে কিন্তু ওইভাবে কিন্তু পানি আমরা নামতে এখনো পর্যন্ত দেখিনি। সর্বোচ্চ 1.5 থেকে 2 ইঞ্চি পর্যন্ত পানি নেমেছে। যেখানে আছি সেখানে হয়তো আর 1-1.5 ঘন্টা পরে মূলত রেগুলেটরটি খুলে দেওয়া হবে, তখনই আমরা দেখাতে পারবো যে কিভাবে উত্তরাংশের পানিগুলো এখানে নেমে মেঘনাতে যাচ্ছে। এ ছিল সর্বশেষ। সুমন, ধন্যবাদ। আমরা একটু মৌলভীবাজারের খবর জানবো। আব্দুর রব সেখানে রয়েছেন। আব্দুর রব, একটু জানাবেন বিস্তারিত মৌলভীবাজারের সার্বিক পরিস্থিতি এখন কেমন? জি তানভীর, আমি এখন আসছি আসলে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে, যে ইউনিয়নটা আসলে সবচেয়ে বেশি দুর্গম এবং এখানে আসলে বেশি মানুষ বন্যা কবলিত, এবং এই জায়গায় আসলে অনেক জায়গা জুড়ে বেশি মানুষ আক্রান্ত। পাশাপাশি এখানে এক একটা ঘরে 5 থেকে 6 ফুট উচ্চতায় মানুষ রয়েছেন। গতকালকে আমরা দেখেছি যে এখানে সেনাবাহিনীর সদস্যরা সহ রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসেছিলেন। আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ কোস্টগার্ড পরিবারের সদস্যরা প্রায় 50 জন সদস্য এখানে এসেছেন প্রায় সহস্রাধিক মানুষের জন্য ত্রাণ সহায়তা সহ বিভিন্ন ধরনের সহায়তা করার জন্য। তো একইভাবে আমরা আজকে দেখেছি যে কোস্টগার্ড সহায়তা করছে, গতকালকে অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানকে আমরা দেখেছি এই সহায়তা করতে। এই একটা বিষয় এখানে লক্ষণীয় যে আসলে সরকারি যে বরাদ্দ, সেই বরাদ্দের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আসলে এই বন্যার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, এবং এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর কারণে আসলে অনেক মানুষ আসলে এখানে তাদের যে
যে খাদ্য সহায়তা অনেকটা পাচ্ছেন। এর পাশাপাশি একটা বিষয় লক্ষণীয় যে মৌলভীবাজারে কিন্তু ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, নদ নদীর পানি কমতে শুরু করেছে এবং অনেক জায়গায় মানুষ বাড়ি ফিরছেন এবং নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেগুলোতে আসলে এখনো পানিবন্দী মানুষ রয়েছে এবং এক ধরনের দুর্ভোগ রয়েছে। এবং আমি আজকে এই যে জায়গায় যাচ্ছি আমরা আসলে এর গতকালকে আমরা সেনাবাহিনীকে পৌঁছাতে দেখেছি, এর আগে কিন্তু অনেকেই আসলে এখানে আসতে পারেনি, জায়গাটা এত বেশি দুর্গম ছিল। তো আমরা আজকে দেখতে পাচ্ছি যে কোস্টগার্ড একটা বিশাল টিম নিয়ে সেখানে যাচ্ছে, এই এলাকার অনেক মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া হবে, পাশাপাশি তাদের বিভিন্ন ধরনের সমস্যা কী আছে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে রয়েছেন, তিনি বিষয়গুলো দেখবেন, দেখে বন্যার্ত মানুষকে সার্বিক সহায়তা, পাশাপাশি যে মেডিকেল টিমের বিষয়, তাদের যে চিকিৎসার বিষয়, সেই বিষয়গুলোও দেখবেন বলে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন। এখানে কোস্টগার্ডের যে দায়িত্বে যিনি রয়েছেন, মিডিয়া উইংয়ের দায়িত্বে শাকিল আহমেদ, তিনি আমাদের জানিয়েছেন যে কোস্টগার্ড এখানে আজকে 1000 মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছে, হয়তো তারা এর মধ্যে 2-3 দিনের মধ্যে আরও অনেক মানুষকে খাদ্য সহায়তা দিবেন, এরকম আমাদের জানিয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় যে তানভীর আসলে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং পাশাপাশি মানুষের দুর্ভোগ বাড়ছে এবং যে জায়গাগুলো আসলে ইতিমধ্যে 10টি স্থানে নদী ভাঙ্গন রয়েছে, সেই স্থানগুলো দ্রুত মেরামত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী, কারণ এই জায়গাগুলো দ্রুত মেরামত না করলে পুনরায় আবার পানি এসে প্রবেশ করতে পারে। তানভীর। তানভীর, এখন আমি অবস্থান করছি ফটিকছড়ির সোয়াবিল এলাকায়। এখন পর্যন্ত ফটিকছড়িতে যেসব এলাকাতে সবচেয়ে পানি বেশি রয়েছে তার একটি হচ্ছে সোয়াবিল। এই যে সোয়াবিলের যে রাস্তাটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এটি একটি বড় একটি সড়ক এবং এই সড়কে কিন্তু কোনো রকম যান চলাচল করতে পারছে না। বলতে গেলে এখান থেকে যারা আসলে অবস্থান করছেন তারা কিন্তু একেবারেই বিচ্ছিন্ন। কিছু নৌকা দিয়ে তারা আসলে যোগাযোগ করছেন, আর এই পানিটা দিয়ে একেবারেই চলাচল, এই যে সড়ক সেই সড়কে চলাচল করা একেবারে দুঃসাধ্য। তারপরও এখানকার যারা মানুষ রয়েছেন তারা কোনোভাবে জীবন ধারণ করছেন এবং স্বেচ্ছাসেবীরা সেখানে কিছু পণ্য দেওয়ার আসলে চেষ্টা করছেন। আমি কয়েকজন স্বেচ্ছাসেবী আসলে যারা আছেন তাদের একজনের সাথে একটু কথা বলবো, একটু জানতে চাইবো এখানকার সোয়াবিলের আসলে পরিস্থিতিটা কি, আপনারা কি পরিমাণ আসলে দিচ্ছেন এবং কোন কোন জায়গায় এখনো পর্যন্ত যেখানে ত্রাণ দেওয়া যায়নি। আচ্ছা, বর্তমানে এই সোয়াবিল এরিয়াতে মোটামুটি অনেক সংগঠন এসেছে এবং অনেক সংগঠন তাদেরকে ত্রাণ সহায়তা দিচ্ছে। এখানে যেহেতু যোগাযোগ ব্যবস্থা নেই, বিভিন্ন এই স্থানীয় জনগণের মাধ্যমে নৌকার ব্যবস্থা করা হয়েছে এবং নৌকার মাধ্যমেই আশেপাশে মানুষগুলোকে খাবার দেওয়া হচ্ছে। কিন্তু কিছু কিছু জায়গা, যেমন আমাদের লারাং ইউনিয়ন, তারপর এদিকে হচ্ছে ফরহাদাবাদ এবং সুন্দরপুর, কিছু ইউনিয়নে এখনো কিন্তু পানিবন্দী, অনেক মানুষ পানিবন্দী আছে, যাদের কাছে এখনো কিছু খাবারও পৌঁছায়নি, এটা মনে করছি। আপনাকে ধন্যবাদ। আপনি শুনছিলেন আসলে এর পাশাপাশি যারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি বলছেন যে কি 80 টন তিনি যে খাদ্য মজুত আছে এবং বিভিন্ন শুকনো খাবার তার মজুত আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আসলে খাওয়ার সালাইন এবং একই সাথে ওষুধ সেটি কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় আপনাকে একটু জানিয়ে দিই, চট্টগ্রামে যে কাপ্তাই বাঁধ, সেই কাপ্তাই বাঁধ সেখানেও কিন্তু পানি বেড়ে যাওয়ায় সেই কাপ্তাই বাঁধটি রাত 10টা বাজে আসলে সেটি পানি ছাড়ার কথা। তো কাপ্তাই বাঁধে যদি পানি ছাড়ে তাহলে এখানকার যে পানিটা সেটাও কিন্তু বৃদ্ধি পাবে এবং এটি কিন্তু একটি বড় আশঙ্কার বিষয়। এবং একই সাথে আরেকটি বিষয় একটু জানিয়ে দিই যে এখনো যে গুড়ি গুড়ি কিন্তু বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির যে পরিমাণ সেটি কিন্তু যদি বৃষ্টির পরিমাণ বাড়ে এবং একই সাথে কাপ্তাই বাঁধের পানি যদি ছাড়ে, সেই সাথে যে পানিটি এখনো পর্যন্ত রয়েছে, যেখানে এখনো পর্যন্ত নেমে যায়নি, সেটি কিন্তু আসলে এই এলাকার জন্য একটি বড় ধরনের একটি শঙ্কার বিষয়। এই কারণে স্থানীয়রা এখনো পর্যন্ত শঙ্কায় আছে তারা আসলে কি অবস্থায় পড়তে যাচ্ছে সে বিষয় নিয়ে। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা।